বাংলাদেশের এডুকেশন সিস্টেম এটা বরাবরই কিন্তু তলানিতে, অর্থাৎ 2025 সালে এসে সারা বিশ্বের অর্থাৎ যেসব দেশগুলো অনেক ভালো করছে তাদের ইনোভেশন, তাদের চিন্তা ভাবনার থেকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশের শিক্ষার্থী প্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। রিসেন্টলি একটি তথ্য আমাদের সামনে চলে এসেছে, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের অর্থাৎ এশিয়া অঞ্চলের 885টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু একটি গবেষণা হয়, যেখানে 300-র মধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং করতে পারেনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। এটা আমাদের জন্য কিন্তু হতাশ এবং আমাদের জন্য কষ্টের ব্যাপার। কারণ দেখেন, বাংলাদেশে কিন্তু অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, বুয়েটের মতো প্রতিষ্ঠান রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান রয়েছে। তারপরেও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড ওয়াইড নাম করতে পারছে না। অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো নিয়ে কথা বলার সুযোগ থাকলে কথা বলবো। বাট বর্তমান টাইমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ের অবস্থা কি, সেই সব ব্যাপারে কথা বলার চেষ্টা করব। বাংলাদেশের প্রায় 500 বা 700-র মধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে, অর্থাৎ 300 থেকে 350টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু বুয়েটের নাম রয়েছে। বুয়েট কিন্তু জায়গা পেয়েছে, অর্থাৎ এখন আমরা বলতেই পারি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম র্যাঙ্কিং অবস্থান করছে বুয়েট। অবাক করা তথ্য হচ্ছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গা করতে পারেনি, যেখানে পাবলিক অন্যান্য বিশ্ববিদ্যালয় জায়গা করতে পারেনি এবং নর্থ সাউথ ব্র্যাকও জায়গা করতে পারেনি, সেখানে জায়গা করে নিয়েছে কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো তাদের জন্য কিন্তু শুভকামনা এবং ভালোবাসা থাকলো, কেননা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে এবং 2002 সালে স্থাপিত হওয়ার পরে তারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বেশ ভালো করছে। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য, স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটির জন্য কিন্তু চমৎকার। অর্থাৎ আগামী দিনে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় তাদের কাছ থেকে কিন্তু ইন্সপিরেশন নিতে পারে। তো ড্যাফোডিলকে অবশ্যই ধন্যবাদ জানাই তাদের এই সাফল্যকে। তো যাই হোক, অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি, এখানে নর্থ সাউথ ব্র্যাক অথবা হচ্ছে পাবলিক কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওই 400 থেকে 450 বা 450 থেকে 500-র মধ্যে কিছু বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে, অলমোস্ট 16 থেকে 17টা বিশ্ববিদ্যালয়। তো আমার কাছে মনে হচ্ছে আসলে এই 16-17টা যে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে, এইটা নিয়ে আসলে ভিডিও করে হাসি মুখে বলার আসলে কিছু নাই। কারণ বিশ্ববিদ্যালয়গুলো এত সাপোর্ট সরকার দিচ্ছে, স্পেশালি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, তাদের হচ্ছে টিউশন ফি লাগে না, হোস্টেলে তাদের থাকা খাওয়া ফ্রি। সো তারপরও কিন্তু কোনো ধরনের কোনো গবেষণা নেই। বুয়েটের মতো একটা প্রতিষ্ঠান, যেখানে তারা বাংলাদেশ থেকে ভালো ভালো মেধাবী শিক্ষার্থীরা কিন্তু বুয়েটে চান্স পায়, বাট পরবর্তীতে কেন যেন তারা এই ট্র্যাক থেকে চলে যায় অন্য জায়গায়। তার প্রধান কারণ হিসাবে আমি মনে করছি র্যাঙ্কিংয়ে না আসার কারণ অথবা বাংলাদেশের সিস্টেমে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব। রিসেন্টলি আপনারা দেখেছেন ডিপ্লোমা, একটা এইচএসসি পাশের হচ্ছে যে সার্টিফিকেটের ভ্যালু, তাদের সাথে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে গিয়েছে। অর্থাৎ ডিপ্লোমার যে 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী যে সার্কুলারটা, সেটা কিন্তু তখন বুয়েটের ছেলেপেলেরা কিন্তু চাকরির জন্য পাগল হয়ে গেছে। এটা কি আমাদের জন্য হতাশাজনক নয়? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কম্পিউটার অপারেটর যে পোস্টগুলো রয়েছে সেইগুলোতে অ্যাপ্লাই করছে। এটা আমাদের জন্য কি হতাশের জায়গা নয়? আমি মনে করি অবশ্যই হতাশের জায়গা। এখানে কিন্তু সবাইকে ঢালাওভাবে কিন্তু দোষ দিলে হবে না। ঢাকা ভার্সিটি, বুয়েটের কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যারা গবেষণার দিকে ফোকাসিং এবং গবেষণা করে কিন্তু বাংলাদেশে তারা থাকতে পারে না, কারণ তাদের ফ্যাসিলিটিস দিতে পারে না গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায়। তারা কিন্তু দেশের বাইরে চলে যায়, অর্থাৎ মেধাটা কিন্তু পাচার হয়ে যায়। অর্থাৎ রিয়েলি যারা গবেষক তারা কিন্তু দেশে থাকে না, দেশের বাইরে চলে যায়। এটা আসলে একটা নিয়ম নীতির মধ্যে আনার দরকার। গভর্নমেন্ট এত এত টাকা আসলে তাদের পিছিয়ে ইনভেস্ট করছে, এই সরকারি চাকরি করবে, ঘুষ খাবে, এই জন্য নয় কিন্তু। অর্থাৎ বুয়েটের চান্স পাইলে ওই শিক্ষার্থীকে বাংলাদেশে মিনিমাম একটা টাইমে হচ্ছে সার্ভ করতে হবে, বিশ্ববিদ্যালয়ে এডুকেশন নিয়ে কাজ করতে হবে, দেশের ভালো ভালো জিনিসগুলো ইনোভেশনগুলো তুলে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু দিন শেষে শুধু আমার র্যাঙ্কিংটাই আসলে মুখ্য বিষয় না, আবার অনেক ক্ষেত্রে মুখ্য বিষয়।
কারণ যখন র্যাঙ্কিংটা ভালো হবে এডুকেশন সিস্টেমটা ভালো হবে। আর আপনারা তো জানেন র্যাঙ্কিংগুলো অনেকগুলো প্রসেসের মধ্যে কিন্তু পার হতে হয়, অর্থাৎ 6টি প্রসেসের মাধ্যমে। সেটা যদি সাকসেসফুলি করতে পারে তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয় এবং ভালো করার সম্ভাবনা থাকে। তো আমার কাছে মনে হয় বাংলাদেশে যে র্যাঙ্কিং, এটা নিয়ে গল্প করার কিছু নাই। এবং যাদেরকে আমরা সব সময় চাই তাদের কাছ থেকে অনেক ভালো কিছু, যেমন বুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, এইসব বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা বেশি কিন্তু আশা করি। বাট বর্তমান টাইমে কি হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যাচ্ছে, নিজের টাকা দিয়ে পড়াশোনা করে। একটা কথা আছে না বাংলায়, অর্থাৎ বাঙালির বেশি বিশ্বাস করে, যেখানে আসলে কোনো টাকা পয়সা খরচ না হয় সেটা মূল্যায়ন থাকে না। আমার কাছে মনে হয় আসলে এখানে বড় একটা বৈষম্য, প্রাইভেটের শিক্ষার্থীরা টাকা দেওয়া পড়তেছে তারপরেও ভালো করতেছে, এখানে পাবলিকের শিক্ষার্থীরা কিন্তু সরকার টাকা দিচ্ছে, সকল ধরনের সুবিধা দিচ্ছে, তারপরেও বিশ্ববিদ্যালয়গুলো ভালো করতে পারছে না। আমার কাছে মনে হয় এখানে বৈষম্য দূর করে প্রাইভেটের পাশাপাশি কিন্তু পাবলিকেও কিন্তু টিউশন ফি অল্প হলেও নেওয়া উচিত। তাহলে আসলে তাদের এই যে মনের ভালোবাসা বা মনের যে দেশের জন্য দেওয়া, সেই জিনিসটা কিন্তু কাজ করবে, আমি এটা মনে করি। তো যাই হোক, এই র্যাঙ্কিংয়ে খুব বেশি ভালো করেনি বাংলাদেশে। আস্তে আস্তে এডুকেশন সিস্টেম ভালো হোক, উন্নতির দিকে যাক, সেই প্রত্যাশা করি। আর পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভেদাভেদ কিন্তু অলরেডি প্রায় হচ্ছে বাংলাদেশে শেষ হতে চলেছে, অর্থাৎ আগামী দিনে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভ্যালুটা বাড়বে এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আদনান ব্লগের সাথেই থাকবেন।